রঞ্জন ঘোষ। বাংলায় অবিশ্বাস্য অবিশ্বাস্য ভিড়, বাংলায় অবিশ্বাস্য জমায়েত হতে চলেছে রামনবমীর দিন, এমনটা আশা করা যাচ্ছে, এবং অবিশ্বাস্য বাধার সম্মুখীন হতে চলেছে হিন্দুরা রামনবমীর দিনেই। একদম ঠিক শুনেছেন। ভারতবর্ষ হিন্দুদের, যে ভারতবর্ষ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিকদের, সেই ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তান, সেই হিন্দুস্তানের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গেই অবিশ্বাস্য বাধার সম্মুখীন যেন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই রামনবমীর মিছিল করবার জন্য। রামনবমীর মিছিল একদিকে 2 কোটি হিন্দু বাঙালি তারা করার চেষ্টা করছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ যেন চেষ্টাই করে যাচ্ছে এই রামনবমীর মিছিল আটকাতে। ভালো করে এই সংখ্যাটা দেখুন, আর 17 দিন মাত্র বাকি। 17 দিন, 1700 বাধার সম্মুখীন হতে চলেছে যেন বাংলার হিন্দুরা, বাঙালি হিন্দু, যারা 17 দিন পরে ভারতবর্ষের সবচেয়ে বড় রামনবমীর মিছিল করতে চলেছে বলে মনে করা হচ্ছে। পাড়ায় পাড়ায় রামনবমীর মিছিল যেখানে বেরোতে চলেছে, যেখানে শস্ত্র মিছিল, যেখানে শ্রীরামের জয়ধ্বনি দিয়ে মিছিল, এই সমস্ত কিছু যেখানে বাংলা এবার দেখতে চলেছে। সেকুলার বাঙালিরা যেখানে হিন্দু হয়েছে, সিপিআইএম ঘরের, সিপিআই ঘরের, ফরওয়ার্ড ব্লক ঘরের, এসইউসিআই ঘরের সমস্ত ছেলেমেয়ে, হিন্দু ছেলেমেয়ে যারা, সেই সমস্ত হিন্দু ছেলেমেয়ে 17 দিনে 17 রকম অসুবিধা ফেস করতে চলেছে। একটা জেহাদি ব্লুপ্রিন্ট যেভাবে রচনা করা হয়েছিল বাংলাদেশে, সেই কায়দাতেই যেন বাংলাতে কোনোভাবেই নবমী বা হোলি বা দোল কিছু করতে দেবে না। এরপরে হয়তো সত্যনারায়ণ পুজোর সিন্নি মাখতেও আপনাকে হাইকোর্টে যেতে হবে, এরকম অবস্থা এই মুহূর্তে বাংলায়। এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন মারাত্মক একটি কথা। শুভেন্দু অধিকারী যে অভিযোগটি করেছেন, সেই অভিযোগটি যদি সত্যি হয়, তাহলে হিন্দু বাঙালিদের এবার ভেবে দেখতে হবে, তাদের শত্রু কারা চিনে নিতে হবে। এবং তার থেকেও বড় কথা, অন্যদের মিছিলে, অন্য সম্প্রদায়ের প্রসেশনে, অন্য সম্প্রদায় যখন উৎসব করে, তখন তো বাপু এরকম প্রফর্মা বা তালিকা দিয়ে জানতে চাও না, হিন্দুদের ক্ষেত্রে কেন জানতে চাইবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম নবমীতে ভয়, আজ সেই বিতর্ক আমরা করবো। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন, হিন্দু বাঙালি যারা রয়েছেন কান পেতে শুনুন, কারণ আপনি হয়তো সেকুলার হয়ে আছেন, বেশি দিন থাকতে পারবেন না। শুনুন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি, কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। প্রফর্মাতে বলা হচ্ছে 1 কমিটির নাম, 2 পুজোর স্থান, 3 সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, 4 প্রসেশন হবে কিনা, মানে ইংরেজি বাংলা মিশিয়ে যা লিখেছে তাই, 5 প্রসেশনের রুট, 6 মারাত্মক। ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না, বলছে অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে। এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা, বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন। 7 বলছে জমায়েত, 8 হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। আপনারা যারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, আমি আবার আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটা পিসিআরকে বলবো কেটে দিতে। কোন অংশটি? 8 নম্বর পয়েন্ট। এটা মারাত্মক। মানে একটি নির্বাচিত সরকার, তারা ওপেনলি ভারতবর্ষের সবচেয়ে বড় সম্প্রদায়ের মানুষকে চিঠি লিখে বা মেসেজ করে জানতে চাইছে তোমাদের মধ্যে ঝামেলাবাজ কারা। কেন ভাই? এটা অন্য সম্প্রদায়ের মানুষকে জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে ঝামেলাবাজ কারা, কারা হিংসা লাগাবে, কারা মন্দির ভাঙবে। তোমরা মন্দির রক্ষা করতে পারো না,
তোমরা বিভিন্ন জায়গাতে যখন অশান্তি হয় তখন সেটা প্রোটেক্ট করতে পারো না, পুলিশের কথা বলছি। আর তোমরা পুলিশ হয়ে হিন্দুদের মধ্যে কারা ঝামেলাবাজ সেটা জানতে চাইছো। মানে হিন্দুরা সবাই ঝামেলাবাজ আর শান্তির দূত হচ্ছে বাকি সবাই, তাই তো? শান্তির দূত বাকিরা, হিন্দুরা ঝামেলাবাজ, এরকম একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা বাংলাতে হচ্ছে। একদম ঠিক শুনেছেন, বাংলাদেশের ওই মেরুদণ্ডহীন ইউনুস না, ইউনুসও রিপাবলিক বা মুয়ুকের চাপে এখন ঠান্ডা হয়েছে, কিন্তু বাংলাদেশ ঠান্ডা হলেও পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ তারা অফিসিয়ালি জানতে চাইছে হিন্দুদের মধ্যে ঝামেলাবাজ কারা। সাহস আছে অন্য সম্প্রদায়ের এরকম একটা মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করা, তোমাদের অকুস্থলে ধর্মীয় স্থানে কারা কারা ঝামেলাবাজ আছে বাবা একটু লিস্ট করে পাঠাও তো। ভালো করে শুনুন 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্টটা শুভেন্দু অধিকারী যেটা বলছেন শুনুন। 8 হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা, পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে, 3টে প্রশ্ন এই মুহূর্তে, এবং 3টে প্রশ্ন সরাসরি আমি দেখে নেবো প্লাজমাতে। এই 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। ট্রাভেল মঙ্গার মানে ঝামেলাবাজ, হিন্দুরা শুধুই ঝামেলাবাজ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার পুলিশ প্রশাসন সবাই একটা ইমেজ দেওয়ার চেষ্টা করছে মৃত্যু কুম্ভ, হিন্দুদের হোলির সময় তারা ঝামেলা করে, রামনবমীর সময় ঝামেলা করে। এই সাহসটা ভারতবর্ষের কোনো সরকার, কোনো পুলিশ এই সাহসটা পায় তখনই যখন জিহাদিরা বাংলায় বা কোনো রাজ্যে বেশি করে দাবাদাবি করে। 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, এগুলো নিয়ে সবচেয়ে বড় বিতর্ক এই মুহূর্তে হচ্ছে রাত 8টায়। একদিকে মিনমিনে চ্যানেল এই প্রশ্নগুলো করবে না, আরেকদিকে জবাব চায় বাংলা। এই পুলিশ থেকে লাভ কি? এই পুলিশ আলটিমেটলি থেকে লাভ কি? যে পুলিশ মন্দির বাঁচাতে পারে না, যে পুলিশ আইপিএল, একদম ঠিক শুনেছেন, আইপিএল ম্যাচ অর্গানাইজ করতে পারে না। আরজিকরের মতন ঘটনার প্রভাব পড়তে পারে স্টেডিয়ামে, তাই জন্য থর করে কেঁপেছে। আমি জানি না, বুঝতে পারছি না, মোহাম্মদ ইউনুস তার বোধহয় ইনফেকশনটা এই বাংলাতে লেগে গেছে। এবং 3 নম্বর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আসলে হিন্দুদের বিরোধী কাজ করছেন। ভোট করাতে ভরসা কেন্দ্রীয় বাহিনী, সেনা এবং কেন্দ্রীয় বাহিনী আসুক, পুলিশ বসে থাকুক নবান্নে বা ভবানী ভবনে, যেখানে যেখানে বসার সেখানে তারা বসুন। ভোটটা বা বাংলাটা আপাতত চালাবে কেন্দ্রীয় বাহিনী বা সেনা। আবারও বলছি, হিন্দু সম্প্রদায়ের মানুষজনের একটা শব্দে আমি সব মেনে নিলাম যে রামনবমীতে সত্যি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বজায় রাখার জন্য কোন এলাকা দিয়ে যাচ্ছে, কোন মহল্লা আছে, কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সব দিতে হবে। কিন্তু ভাই তুমি এটা কি করে চাইতে পারো? তোমার পুজো কমিটিতে কতজন ঝামেলাবাজ আছে? বিরোধী দলনেতা বলছেন ট্রাভেল মঙ্গারদের নাম এবং ফোন নাম্বার চাওয়া হচ্ছে, মানে হিন্দুরা ঝামেলাবাজ। আসলে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন খোদ পুলিশ মন্ত্রী নিজে। আমি আপনাদের মনে করাবো, হোলি বা দোল পূর্ণিমার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এক ল্যাঙ্গুয়েজে বলেছিলেন ঝামেলা করতে পারে। মানে হোলি এবং দুর্গাপুজোর সময়, হোলি এবং দোল উৎসবের সময়, হোলি এবং রামনবমীর সময় হিন্দুরা ঝামেলা করে আর বাকিরা সব শান্তির দূত। তারা সবাই শান্তি 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 করে ঘুরে বেড়ায় আর আমরা সবাই ঝামেলা করি। চমৎকার বিভাজনটা আপনি টেনে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনবো। একদিকে দোল और होली, साथ साथ में ये महीना रमजान का मंथ भी है। सब मिलजुल के रहना। जैसे अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको कान देने का जरूरत नहीं है। আপনারা সবাই যে যার ধর্ম পালন করুন। एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। इसी के लिए सब अच्छा रहे तो बांग्ला अच्छा रहेगा। प्लीज़ सेलिब्रेट दिस উইথ পিস। এই পুলিশ রেখে লাভ কি? এই পুলিশ বিরোধী দলনেতাকে প্রোটেক্ট করতে পারে না। বিরোধী দলনেতা তিনি বলছেন একদম বারুইপুরে দাঁড়িয়ে রোহিঙ্গারা তাকে আক্রমণ করেছে, ওপেন বলা হচ্ছে। মানে ভাবুন আমাদের রাজনীতিটা কোথায় গেছে, যেখানে বিরোধী দলনেতাকে বলতে হচ্ছে আমার কোনো প্রোটেকশন নেই, আমরা চাই না রক্তগঙ্গা বয়ে যাক, আপনারা সবাই বাড়ি চলে যান। মানে ভাবুন, এটা বাংলাদেশের কোনো বিরোধী দলনেতা না, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বলছেন। এই পুলিশ আইপিএল এর ম্যাচ অর্গানাইজ করতে পারে না, আইপিএল এর ম্যাচের সিকিউরিটি দিতে পারে না। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আইপিএল ম্যাচটা তারা সিকিউরিটি দিতে পারবে না। রামনবমীর দিন আইপিএল এর ম্যাচ ইডেন গার্ডেনে, আমাদের গর্বের ইডেন গার্ডেনে আইপিএল এর ম্যাচ হবে না। মানে আমরা শাহরুখ খানকে দেখা থেকে বঞ্চিত হব, আমরা ক্রিকেটারদের দেখা থেকে বঞ্চিত হব, কারণ এই পুলিশ কিছু পারে না।
আরজি করের সময় হোক বা অন্যান্য সময় হোক, প্রতিবার পুলিশ বলে দেয় যে না ভাই, আরে কে এখানে কি ঝামেলাবাজ আছে, এখানে কি জঙ্গি আসবে, আর যদি আসেও আপনাদের সিকিউরিটি কোথায়, আপনাদের আইবি কোথায়? কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা ইডেন গার্ডেন্স বা সিএবিকে জানিয়ে দিলেন এই মুহূর্তে স্নেহাশিস গাঙ্গুলি তিনি কি বলছেন শুনুন ভালো করে, তারপরে ভাবুন আমরা পুলিশ রেখে কি করছি, আমাদের ট্যাক্সের টাকায় রাজ্যের পুলিশ চলছে, ভাবুন শুনুন। অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে, বাট ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে, ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না। সেইটাকে আমরা অলরেডি বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি, কপি টু কেকেআরও করে দিয়েছি, বাট এখনও অনেক দিন সময় আছে, লেটস সি। বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হেড এখনও পাইনি। মানে একটা সরকার তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে, রামনবমী না কোনো যুদ্ধ, রামনবমী না কোনো ভয়ঙ্কর বিদ্রোহ, রামনবমী না ভয়ঙ্কর কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে। রামনবমীতে এত ভয় পাচ্ছে কেন রাজ্যের সরকার? এবং আমি রামনবমী অবধি থেমে যেতে পারতাম, রামনবমী প্রোটেকশন দিতে পারে না, কিন্তু আমি অবাক হলাম। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে আমি যদি পাই জবাব চাই বাংলাতেও এই একই প্রশ্ন করব, যদিও তিনি একাধিকবার আজ রিপাবলিক বাংলায় বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা বলছেন আমার কোনো সিকিউরিটি নেই, আমার এতজন কেন্দ্রীয় বাহিনী হয়েছে তারপরেও আমাকে রোহিঙ্গারা এসে মেরে দিয়ে চলে যাচ্ছে বা আমার গাড়িতে অ্যাটাক করছে, আপনারা দয়া করে বাড়ি চলে যান। মানে এবার আমার সত্যি রাজনীতিবিদরা যদি এরমভাবে হাত তুলে দেয়, আমার তো মনে হচ্ছে আমি আপনি সবচেয়ে বঞ্চিত। শুভেন্দু অধিকারী বাবুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো হিন্দু বিদ্বেষকে এজেন্ডা বানাচ্ছেনই, শুভেন্দু অধিকারী কার্যত বলছেন আপনারা প্লিজ থাকবেন না, কারণ আমারই এখানে নিরাপত্তা নেই, এখানে জেহাদিরা আক্রমণ করছে। এর থেকে ভয়ঙ্কর স্টেটমেন্ট আমি তো অন্তত শুনিনি। শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট এবং তারপর সরাসরি বিতর্কে। আপনাদের অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে, আমি আমার উপরে আক্রমণ করুক, মরতে একবার হবে, বাংলার জন্য মরতে রাজি আছি। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না, আপনাদের কারো রক্ত পড়ুক আমি চাই না, চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না, যে এলওপিকে দিতে পারে না, 50 জন এমএলএ কে দিতে পারে না, সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না। এ পুলিশ আপনারা গায়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন, 21-এর অত্যাচার, 23-এর পঞ্চায়েতের অত্যাচার, বারুইপুর অফিস ভরে যায়, ঘর ছাড়া হন আপনারা, চোখের জল পড়ে আপনাদের। আমি চাই না আমার কর্মীর রক্ত ঝরুক, দেখা হবে। জয় জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রামনবমীতেই ভয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণে চাইছেন না যে কোনো হিন্দু রামনবমী এখানে সেলিব্রেট করুক? এটা একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে দিই। বাঁদিকে যারা রয়েছেন এবং ডানদিকে রয়েছেন শঙ্কর ঘোষ। এই মুহূর্তে শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, মুখ্য সচেতক এবং বিজেপি বিধায়ক। তার পাশাপাশি রয়েছেন সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর, বিজেপি নেতা, মুখপাত্র। বাঁদিকে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, ইউটিউবার। তার পাশে রয়েছেন অরিত্র দত্ত, বণিক, অভিনেতা, রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী। প্রথমে আমি আপনাদের প্রত্যেকের অনুমতি নিয়ে আমি শঙ্কর ঘোষকে আমরা সারাদিন দেখলাম, শঙ্করদা বিধানসভা এবং তারপর বারুইপুর। মানে আমার বলতে খারাপ লাগছে, আপনাদের সত্যি মানে শুভেন্দু অধিকারী আজকে বললেন আমার 50টা সিআরপিএফ থাকে, তারপরেও শুভেন্দু অধিকারী বলছেন আপনারা বাড়ি চলে যান, আমরা রক্তগঙ্গা দেখতে চাই না এখানে, কারণ এখানে কোনো নিরাপত্তা নেই। তাহলে আমরা কিসের ভরসায় আপনাদেরকে টিভিতে দেখবো দাদা? প্রথমত বলি, আজকে আমার মনে হলো আমরা গিয়েছিলাম বারুইপুরে, বিধানসভার ভেতরে যিনি গণতন্ত্রের কথা বলেন, বিধানসভায় বিরোধীদের রক্ষা করবার যার দায়িত্ব, তার নির্বাচিত ক্ষেত্রতে গিয়ে আমার প্রথম মনে হলো বিমানবাবুর বয়স হয়েছেন, তার পরবর্তী জেনারেশনরা রয়েছে, বিমানবাবুর দল ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে। এবং আজকে বিমানবাবুর মতন নেতারা 50 জন বিরোধী দলের বিধায়ক, বিরোধী দলনেতা বিমানবাবুরই অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করতে বিমানবাবুরই নির্বাচিত কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে, আমি তো মনে করলাম যে পশ্চিমবঙ্গ নয়, এটা অন্য কোনো ভূখণ্ডে এসে পৌঁছেছি, যেখানে দাঁড়িয়ে চতুর্দিক থেকে
বিরোধী দলনেতার গাড়ির উপরে বাঁশ মারা থেকে শুরু করে, লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারা থেকে শুরু করে, আমার গাড়ির উপরে আক্রমণ করা থেকে শুরু করে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো। এবং আমি শুধু অবাক হলাম এই সরকারের মাইন্ড সেটআপ কতখানি হিন্দু বিদ্বেষী হতে পারে। ক্রিমিনালরা মনে হচ্ছে যেন উন্মত্ত হয়ে উঠেছে। খুন করতে হবে শুভেন্দু অধিকারীকে, খুন করতে হবে যারা হিন্দুদের হয়ে কথা বলে, এবং তাদের প্রহরা দিচ্ছে পুলিশ। এ কোন পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির রাজত্বে তৈরি হয়েছে? এখানে যারা আজকের টিভির দর্শক যারা রয়েছেন, সন্ময়দা রয়েছেন, অন্যান্যরা সরলারা রয়েছেন, রাজু রয়েছেন, সবাই রয়েছেন, আমি শুধু এইটুকু বলবো, আমার আপব্রিঙ্গিং, আমি যেভাবে বড় হয়ে উঠেছি তাতে কখনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা তার ভেদ না করে প্রত্যেককে প্রণাম করেছি। কিন্তু আজকের দিনে আমি বুঝেছি যে এই পশ্চিমবঙ্গ একদিকে জিহাদি ধর্মান্ধ মুসলিম, অন্যদিকে মেকি হিন্দু ধর্ম নিরপেক্ষ মানুষের কবলে পড়ে এখানে হিন্দুদেরই অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে। আমি শেষ করব এই কথা বলে, ময়ূর, আশা করি যারা হিন্দু বা জন্মসূত্রে হিন্দু ধর্মনিরপেক্ষতার কথা বলেন, কেন মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হবে এই কথা বলেন, প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, আপনার বাড়িতে পুজো হয়, আপনি পদবিতে হিন্দু জন্মসূত্রে সেটা বোঝা যায়? যদি বোঝা যায়, আজকে রামনবমী নিয়ে যে অ্যালার্জি দেখতে পাচ্ছেন, সেই অ্যালার্জিটা আপনি দেখুন কিভাবে রামকে নিয়ে তাদের অ্যালার্জি, দুর্গাকে নিয়ে অ্যালার্জি, কালী মূর্তিকে নিয়ে অ্যালার্জি, সরস্বতী ঠাকুরকে নিয়ে অ্যালার্জি, দোল নিয়ে অ্যালার্জি, হিন্দুদের প্রতিটি উৎসবে অ্যালার্জি। ভবিষ্যতে যে হিন্দুরা মেকি ধর্মনিরপেক্ষতার স্বার্থে এই জিহাদি ধর্মান্ধ মুসলিম এবং তার তোষণবাজ মমতা ব্যানার্জি রেড রোডে নামাজ পড়ার মধ্যে দিয়ে যিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মকে প্রবেশ করিয়েছিলেন, আপনাদের, আমার না, আপনাদের প্রত্যেকের অস্তিত্ব সংকটে যাবে। এবং সেই সংকটের চিহ্নগুলো আজকে বারুইপুর থেকে শুরু করে, সাঁইথিয়ায় ইন্টারনেট বন্ধ হওয়া থেকে শুরু করে, হাওড়ায় রামনবমীর মিছিল হওয়া থেকে, সেখানে আক্রমণ হওয়া থেকে শুরু করে, প্রতিটি ক্ষেত্রে আমি আবার বলছি, বেছে বেছে হিন্দুদের উৎসবের সময় এই ধরনের ধর্মীয় জিগির তুলে এই যে আক্রমণ হচ্ছে, বাংলাদেশে যে ঘটনা হিন্দুদের সাথে হচ্ছে, এই পশ্চিমবঙ্গে এই হিন্দুদের, বিমান ব্যানার্জি নিজে হিন্দু, আমি বলছি বিমান বাবুর পরবর্তী প্রজন্মেও টিকতে পারবে না যদি আজকে ভারতীয় জনতা পার্টি নয়, হিন্দুরা ঐক্যবদ্ধ না হন। না হলে এই জিহাদি এবং আমি বলবো যে সংখ্যালঘু ধর্মান্ধ জিহাদিদের মাইন্ডসেট নিয়ে চলা এই তৃণমূল সরকারকে যদি উচ্ছেদ না করা যায়। এবং আপনি যে কথাটা বললেন, আমি একবার সজল ঘোষ এবং বাকিদের কাছে যাওয়ার আগে সেই ব্রেকিং নিউজটা নিচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন। আমি শুভেন্দু অধিকারীকে মাফ করবেন, কিন্তু এতটা ভালনারেবল দেখিনি কোনোদিন। শুভেন্দু অধিকারী বললেন যে আপনারা চলে যান, আমার 50টা সিআরপিএফ আছে, তারপরেও দেখুন কি অবস্থা। এবং তারপর শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে বলছেন রোহিঙ্গারা আক্রমণ করেছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারী বলছেন বিরোধী দলনেতা, এতদিনের মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ, বর্তমানে বিরোধী দলনেতা, তিনি দক্ষিণ 24 পরগনায় গিয়ে বলছেন শুভেন্দুর গাড়িতে হামলা করেছে রোহিঙ্গারা, বা গাড়ির একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে শুভেন্দু অধিকারী বলেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী একবার শুনবো। रोहिंगा को खड़ा किया, रोहिंगा पर जो हम लोग को ऊपर हमला किया, ये रोहिंगा है। এবং তার পাশাপাশি গাড়ির কোথায় কোথায় আঘাত লেগেছে সেই সিকোয়েন্সটাও আমি যদি থাকে একবার দেখাতে বলবো, এবং সজলদার কাছে সরাসরি যাবো তারপর।
এর ফল ভুগতে হবে মমতাকে, মমতাকে ফল ভোগ করতে হবে, মমতাকে ফল ভুগতে হবে। এই গাড়ির দাগ আমি অন্যভাবে হিসাব নেব, সুদ আসলে তুলবো, সুদ আসলে তুলবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে গাড়ি, সেই গাড়িতে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, আক্রমণের দাগ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলছেন রোহিঙ্গারা খুনের চেষ্টা করেছে এবং এই আক্রমণের জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেভাবে শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতাকে আক্রমণ করা হয়েছে, খুনের চেষ্টা করা হয়েছে এবং সেখানে পুলিশের শীর্ষ আধিকারিকেরা তারা মদত জুগিয়েছেন, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে হবে। সাফ বার্তা বিরোধী দলনেতা। আমি সরাসরি সজল ঘোষের কাছে যাব। সজল ঘোষ, আমি এই মুহূর্তে আমার ল্যাপটপে দেখছি নবান্ন থেকে বারুইপুর, যেখানে শুভেন্দু অধিকারীর গাড়িটা দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে, তার এই মুহূর্তে এই জ্যামের মধ্যেও অফিস টাইমে 1 ঘন্টা 10 মিনিট লাগে। পাটুলির মতন জায়গা থেকে লাগে মোটামুটি 35 মিনিট। সেখানে রোহিঙ্গারা আছে, বিরোধী দলনেতা সেখানে ভালনারেবল ফিল করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর পরিণাম ভোগ করতে হবে এই কথা বলছে। মানে কোথাও কি মনে হচ্ছে না বিরোধী দল যদি এতটা দুর্বল বা এরকমভাবে ইনসিকিউর হয়ে পড়ে, আমরা তো ভয় পাবো সজলদা? আমাদের সাথে সিআরপিএফ নেই সজলদা? না দেখুন, ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু মাথায় রাখতে হবে যেটা শুভেন্দুবাবুও বলেছেন যে মৃত্যু তো একবার হবেই, কিন্তু আমি মরে গিয়ে যদি আমার পরবর্তী প্রজন্মকে আমি রক্ষা করে যেতে পারি তাহলে বুঝবো আমার মৃত্যুটা সার্থক। আমার দেখুন, যে রোহিঙ্গারা আক্রমণ করছে তারাই এজেন্ডা নিয়ে এসছে, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। কিন্তু যারা এই নামের পেছনে ঘোষ, বোস, ব্যানার্জি, চ্যাটার্জি নিয়ে এই রোহিঙ্গাদের সমর্থন করে, সে প্যানেলে হোক কিংবা বারুইপুরে, যেখানেই হোক না কেন, আমার তাদের প্রতি ঘৃণা ছাড়া কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ এটা নিয়ে আমরা অনেক ডিবেট করতে পারি, পক্ষে বিপক্ষে মত থাকবে। আমরাও বিশ্বাস করতাম কোনো এক সময় যে নিশ্চয়ই ধর্ম নিয়ে রাজনীতি করাটা উচিত নয়, কিন্তু আজকে যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্মীয় অধিকার নেই, আমাদের রাজনৈতিক অধিকার নেই, আমাদের বেঁচে থাকার অধিকার নেই। আজকে আমি যদি হিন্দু হই, তাহলে আমি যদি হিন্দু বলি, হিন্দু হিন্দু ভাই ভাই, এটা সবচেয়ে বেশি জ্বালা দিয়ে দিয়েছে কিছু লোকের, এত ফেটেছে যে তাদের বার্নল দিলেও কাজ হবে কিনা আমার বুঝতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে, আমি জানতে চাইছি আপনাদের থেকে, আপনি আমাকে বলুন তো, এই যদি রামনবমীর মিছিল হবে, মিছিল হওয়া মানেই আমরা আগে থেকেই জানি যে 2, 3, 4টে জায়গায় অন্তত দাঙ্গা হবে, হিন্দুদের ঘর পুড়বে, বাড়ি পুড়বে, যেটা এখন বাৎসরিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। আপনি বলুন, মুখ্যমন্ত্রী নিজে বলে দেন, আমরা জানি হাওড়ায় গন্ডগোল হবে, আমরা জানি অমুক জায়গায় গন্ডগোল হবে। মুখ্যমন্ত্রী আজকে জানতেন না যে বারুইপুরে গন্ডগোল হবে? আপনি দেখুন, ছবিটা আপনারা দেখান, দেখবেন হাজার হাজার মানুষ জমায়েত করেছে। বারুইপুর বিধানসভা কেন্দ্রে বা বিমানবাবুর নিজস্ব কেন্দ্রে এত লোক থাকতে পারে না, তাহলে অন্তত কয়েক লাখ ভোটে জিততেন। তাদের রোহিঙ্গা বলে দেওয়াটাও কি ঠিক? তারা কি রোহিঙ্গা? নিশ্চয়ই। শুভেন্দুবাবু যখন বলছেন ওই জায়গাটা রোহিঙ্গা অধ্যুষিত এবং ওই জায়গাটা রোহিঙ্গা সংখ্যাধিক্য, এটা নিয়ে কোনো ভুল নেই। আপনি আমাকে বলুন যে এই এদেরকে যে রোহিঙ্গা বলছেন না, আপনি কি করে বলছেন না? এই রোহিঙ্গারা শুধু এখানে নেই, বোম্বেতে গিয়ে সইফ আলী খানকেও চুরি মেরে দিয়ে আসছে। অতএব মাথায় রাখতে হবে যে এই রোহিঙ্গা বলে দিলেই যে বিরাট ভুল করে ফেললাম, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি দেখুন এই যে জমায়েতটা, এই জমায়েতটা পুলিশ যখন আজকে পারমিশন দিয়েছে, সেম জায়গায় আরেকটা গোষ্ঠীকে কেন পারমিশন দেবে? এখন দেখুন, পুলিশ পুরো ব্যারিকেড করে তাদেরকে নিরাপদভাবে রেখেছে, অথচ তারা ওখান থেকে ঢিল মারছে, বাঁশ মারছে, লাঠি মারছে, এই সমস্ত বাঁদরেরা ভাষণ দিয়ে যাচ্ছে, আপনাদের মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে যে একে ঢুকতে দেবো না। তো ভাবার জমিদারি নাকি এই যে ভদ্রলোক? আমাকে একবার একটা কথা বলুন, আপনি তো নিজে পুজো উদ্যোক্তা। শুভেন্দু অধিকারী রামনবমীর উদ্যোক্তাদেরকে পুলিশ যে প্রফর্মাটা পাঠিয়েছে, সেখানে একটা ভয়ঙ্কর কথা তিনি বলছেন। আমি আবারও বলছি, শুভেন্দু অধিকারীর অভিযোগ, এবং তিনি মোবাইল ফোন থেকে বলছেন প্রফর্মায় 8 নম্বর পয়েন্টে লেখা, আপনার পুজো কমিটিতে ট্রাবল মঙ্গার, মানে বাংলা করলে দ্বারাই ঝামেলাবাজ কারা, তাদের নাম দিন। এটা কি আপনাদেরকে কখনো এরকম ধরনের, মানে হিন্দুদের আমাকে দিয়ে বলছে আমার কমিটির ঝামেলাবাজ কারা, মানে কারা হিংসা করতে পারে? পাগল বলবো না, এদের কি বলবো? না, পুলিশ বলছে তো এই প্রফর্মা। পাগল ছাড়া কি বলা আছে? আমার দলে আমারকে দিয়েছে যে আমার ঘরে কে কে গুন্ডা বদমাশ আছে, অশান্তিবাজ আছে, তাদের। আসলে দেখুন, কিছু প্রেতাত্মার, জানবেন আপনি, অতৃপ্ত আত্মা বলুন, সেটা ভালো হবে, বোধহয় সঠিক হবে। কিছু অতৃপ্ত আত্মার আসলে এই রাম নামেই অ্যালার্জি আছে। এরা রাম নাম শুনলে আর সহ্য করতে পারে না, তো চিরবিরিয়ে ওঠে। না, কিন্তু আমি আগের বারের ছবিও দেখাবো, দেব, সায়নী ঘোষ থেকে শুরু করে অনেক তৃণমূল নেতারা তো রামনবমী করেছে, লাভ হয়নি তো করে।
বুঝে গেছে মানুষ যেগুলো মেকি হিন্দু। আচ্ছা, আপনি শিব ঠাকুরের মাথায় কন্ডম পরাবেন, আবার শিব ঠাকুরের সেই কন্ডম পরা মাথায় জলও ঢালবেন, দুটো একসাথে মানুষ নেবে? আপনি আমায় বুঝিয়ে বলুন তো। আপনি গিয়ে হিজাব পরবেন। দেখুন, আমরা শঙ্করদা বলছিল আমি ঈদে বহু লোকের বাড়ি যাব, কেন যাব না, সবার বাড়ি যাব, এবং গোপনে কোনো ব্যাপার নেই, প্রকাশ্যে যাব, কিন্তু তাই বলে আমি ভেক ধরবো কেন? আপনি আমায় বলুন, আমি যখন এতে যাব, কোনো ইফতার পার্টিতে যাব, আমি যারা উপোস করে আছে তাদের সঙ্গে বসবো কেন নামাজ পড়তে? আমি আলাদা বসবো। আমি এইরকমভাবে এখান থেকে এই অবধি ঢেকে আমি এই যখন ভেক ধরবো তখনই জানতে হবে যে কেউ এদের কয়েকজন নেতা এরা বলছে যে রাক্ষসের বেশে এসছিল সীতাকে হরণ করতে। আসলে রাক্ষসের বেশে তো আসেনি, ভিক্ষুকের বেশে এসছিল, হাওয়াই চটি, ছেঁড়া শাড়ি। সেই ভিক্ষুক পরবর্তীকালে আজকে রাক্ষসের আকার ধারণ করেছে। এইটা আমাদের বুঝতে হবে, এই জায়গাটায় আমাদের বুঝতে হবে। আপনি বলুন না, আপনি যখন, না এক সেকেন্ড, আপনি যখন গুরুদ্বারে যাবেন তখন কি মাথায় আপনি এত বড় পাগড়ি রেখে এত বড় দাড়ি নিয়ে তেগ বাহাদুর সেজে যাবেন? তা তো যাবেন না। আপনি যখন কোনো এতে যাবেন, কোনো চার্চে যাবেন, তখন তো আপনি যীশু খ্রিস্টের মতন এরম করে দাঁড়িয়ে থাকবেন না, ক্রুশবিদ্ধর মতন। এই যে ভণ্ডামিটা, ক্ষেত্রে সিকিউরিটি দিতে পারবে না বলে জানিয়ে দেয়। এই পুলিশ রামনবমীর মিছিল, সেই মিছিলে ঝামেলা হচ্ছে, আটকানো তো দূরের কথা, যারা রামনবমীর মিছিল করছে তাদের অ্যারেস্ট করে। এই পুলিশ মন্দির রক্ষা করতে পারে না। তাহলে সবচেয়ে ভয়ঙ্কর কথা, ঝামেলাবাজ। হিন্দুরা কি ঝামেলাবাজ নাকি? আপনি কি ঝামেলাবাজ? আমি বলছি যে ময়ূকদাস সবাইকে বলতে দিয়েছেন, আমি কারোর সময় যেমন বলিনি, আপনিও আশা করে আমাকে একটু সময় বলতে দেবেন। অবশ্যই, আপনি তো আল্ট্রাসাউন্ডে কথা বলছেন না, আপনার কথা তো শোনা যাচ্ছে। ঠিক বলুন না, একটু পরেই আপনি শুরু করবেন। যদিও আমি বলছি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হ্যাবিট, মানে আপনি আগে থেকেই সব জেনে যান যে আমি শুরু করব, একটু পরে শো শেষ হয়ে যাবে, 2026-এ রাম নামের জন্য অনেকে প্রেতাত্মারা দৌড়ে পালাবে, এগুলো করবেন না। আপনি কি হাত দেখা প্র্যাকটিস করছেন নাকি? এখানে মুখবন্ধটা দেওয়া দরকার কেন জানো তো? রাজু ঘোষের তরফ থেকে, তার কারণ ভুলভাল বকবেন, তার জন্য আমি আনইন্টারাপ্টেড বলছি। অনেকক্ষণ বকেছেন, আমি বলছি এই সজলদা একটু আগে যে কথাগুলো বলছিল না, আমি মনে মনে শুভেন্দু অধিকারী ছবিটা বাসছিল, মানে ইনডিরেক্টলি শুভেন্দু অধিকারীকে মানে খুব ভদ্র ভাষায় গালাগালি দিয়ে দিলেন সজলদা। কারণ শুভেন্দু অধিকারীকে দেখা গেছিল যে এরকমভাবে নামাজ পড়তে বিভিন্ন জায়গায় ইফতারে পার্টিতে যেত ওরকমভাবে ভেক ধরে। তো এই যারা বলছে না যে ভেক ধরে ছদ্মবেশী তারা ক্ষতিকারক, এটা সজলদা হয়তো ডিরেক্টলি নাম বলতে পারছেন, ইনডিরেক্টলি বলছে। আর হিন্দু ভাই ভাই কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে উন্নয়ন চাই, বাংলার বকেয়া টাকা চাই, বাংলার উন্নয়ন চাই। না আমাদের কেন্দ্রে পূর্ণ মন্ত্রী চাই, সাবজেক্ট ওটাই। আর বাবা, যাদের কাছে উন্নয়ন নেই তারাই তো বলবে। আমি বলছি যখন যারা কোনো উন্নয়ন না, কিন্তু আমাকে বলুন পুলিশের ভূমিকাটা পাশে থাকে না, মানুষের পাশে থাকে না, মানুষের উন্নয়নও থাকে না, তখন তারা বিভাজনের বিষ ছড়িয়ে এই বাংলাকে অশান্তি করার চেষ্টা করে। কারণ তারা মানুষের কাছে জবাব দিতে পারবে না, তারা ভালো মতো জানে মানুষের প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না, জানে, তাই তারা আজকে হিন্দু মুসলমান আলাদা করে। না কেউ করছে না তো দাদা। আমাকে একটা পয়েন্ট বলুন, আপনি আনইন্টারাপ্টেড বলবেন, কিন্তু আমাকে বলুন পুলিশ তারা আগে থেকে এই ধরনের প্রফর্মা চাইছে যেখানে ঝামেলাবাজ কারা তাদের নাম দাও, মানে এটা আপনি অনেস্টলি বলুন, আপনার কোনো নম্বর কাটা যাবে না পার্টিতে। অন্য কোনো সম্প্রদায়ের, অন্য কোনো কমিউনিটির কোনো মিছিলে এরকম প্রফর্মা কি আপনাদের দিতে হয়? এরা কি করে এই হয় কি এরা মানে কারা? এই যারা বিজেপি করে, যারা বিজেপি রামনবমী কি শুধু বিজেপির সম্পত্তি নাকি? না না, আপনি এইটা পাচ্ছেন কোথায়? গত বছরই তো দেখা গেল রামনবমী আপনার না, বিহার থেকে। আরে রামনবমী আপনার হ্যাঁ কি না? বন্দুক হাতে করে কাকে দেখা গেছিল রামনবমীতে? কাদের দেখা গেল? বন্দুক নিয়ে কাদের দেখা গেল? শস্ত্র মিছিল বলছে, আগুন লাগাতে কাদের দেখা গেল? শস্ত্র মিছিল বলছে। আরে বন্দুকটা কি কিসের মধ্যে? আমি তো দেখিনি বন্দুক তরবারি পড়ে, বন্দুক থেকে সোয়া, এইভাবে বন্দুক নিয়ে গুলি মেরে কাকে দেখা গেছিল? ঠিক আছে, কিন্তু ছেলেটা তৃণমূল করতো। যার একটা কথা, ছেলেটা তৃণমূল করতো। বারবার বিজেপি এই রাজ্যে বাংলার কালচার হবে না, কিন্তু এটা মানা যাবে না। বিজেপি নয়, বিজেপি। রামনবমী যেটা বাংলার কালচার নয়, তার এখানে যোগ করে রামনবমী বাংলার কালচার নয়। পাগড়ি বেঁধে, রাজপুতদের মতো পাগড়ি বেঁধে বিধানসভার ভিতরে দেখা যাচ্ছে বাংলা বলছে এগুলো। এক লাইন বলতে দিন, আমি একটা চেয়ে নিই। বলবেন? আচ্ছা শুনি না, মজা হবে রাজুদা, মজা হবে, আমার আর আপনার দুজনেরই হবে। কালচার নয় রামকৃষ্ণ, আরে আপনি শিব পুজো করুন না, দুর্গা পুজো করুন না, আমি কি পুজো করব তুমি ঠিক করে দেবে? আরে 1 কোটি টাকা 10 কোটি লোক ঠিক করে দেবে। না না, বাংলার কালচার থেকে কেন ইফতার না যেতে? রাম কি বাংলার দেবতা? বাংলার দেবতা। না হনুমান কি বাংলার কালচার? আরে ভাই একদম। আপনি বিজেপিতে যাবে হনু পুজো করেছে? আরে ভাই কোনোদিন তো হনু পুজো করেননি। কথা শুনে নাও, তুমি বলছো না যে রাম আমার দেবতা কিনা, আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন, 1 মিনিট প্লিজ,
আমাকে একটা কথার উত্তর দাও, বাঙালির শ্রেষ্ঠ পুজো, আচ্ছা ঠিক আছে তোমার চোখে পুজো নয় উৎসব, শ্রেষ্ঠ উৎসবের নাম কি? দুর্গাপুজো। ব্যাস এক লাইন। আমি বলছি এই দুর্গাপুজোর প্রতিষ্ঠাতাকে, এই দুর্গাপুজোর প্রতিষ্ঠাতাকে, এই দুর্গাপুজো কার হাত দিয়েছে? এই দুর্গাপুজোর এই দুর্গাপুজোর সৃষ্টি রামচন্দ্রের হাত দিয়ে। দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা কোনো তৃণমূলের নেতা হবে তাদের আচ্ছা আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে আমি শুধু ক্যামেরাকে বলবো, শঙ্কর ঘোষ স্তম্ভিত হয়ে রাজু ঘোষের দিকে তাকিয়েছিল এতক্ষণ। আপনি রাজপুতের পাগড়ি পরে নাকি বিধানসভায় গেছিলেন? 30 সেকেন্ডের একটা বক্তব্য বলবেন? আমি না, আমার মনে হয় রাজপুত পাগড়ি পরে গেছিলেন। এই ধরনের উচ্ছিষ্ট হিন্দুদের থেকে ভালো। প্রথম কথা, রাজু ব্যক্তিগতভাবে নেবে না। হিন্দু কোন শব্দ? আমি বেশ বুঝলাম। আমি ছোট্ট বাকি দুজন গেস্টের কাছে একদম অ্যানালিসিসে যাব। আমি রাজু চিৎকার করে এই উচ্ছিষ্ট হিন্দুদের মতো কথা বলবে না, উচ্ছিষ্ট হিন্দুর মতো কথা বলবে না। হিন্দু শব্দ অর্থ তোমাদের কাছ থেকে শিখতে হবে না। আমি শুধু তোমাকে একটা ছোট্ট কথা বলি, রামকৃষ্ণের বাবার ইষ্ট দেবতা ছিলেন রঘুবীর। রঘুবীর মানে রাম। আর সেই জায়গায় দাঁড়িয়ে রামকৃষ্ণের মাটিতে এই ভণ্ড হিন্দুরা, এরাই হচ্ছে হুমায়ুন কবিরদেরকে প্রতিষ্ঠান করেছে। এদের জন্যই আমি দুজনকেই থামাচ্ছি, কিন্তু রাজু ঘোষ চিৎকার করলেও রামকৃষ্ণ দেবের, শ্রীরামকৃষ্ণ দেব পরমহংসের ইষ্ট দেবতা, পিতার ইষ্ট দেবতা হচ্ছে রঘুবীরই ছিলেন, এবং সে কারণেই আমি বারবার বলি না শ্রীরামকৃষ্ণ দেবের নামটা রামকৃষ্ণ। রাজু আরেকটা কথা বলেছে যে মানে হনুমান বা যাকে আমরা বজরং বলি বা যে বিভিন্ন নামে ডাকি, তারা আমার দেবতা নয়। না না, আমি বলছি সজলদা, তুমি বিজেপিতে আসার আগে কোনদিন হনু পুজো করেছো? সেটাই করেছি। আমি যেখানে ব্যায়াম করতাম সেখানে করেছি। শোনো না, আমি একটা কথা বলছি, আমার কথাটা শোনো না। দেখো, তুমি নবী দিবস করেছো আগে কখনো ছোটবেলায়? নবী দিবস যারা করে তুমি লোকনাথ বাবা করেছো? হ্যাঁ নিশ্চয়ই। না তুমি আমাকে বলো না এরকম। আমি বলছি শোনো, আমি যদি নতুন কিছু করি তুমি তাকে বাধা দেবে কেন? একদম। দুই, আমার প্রশ্ন হচ্ছে জামাই ষষ্ঠী ছুটি খেয়েছো? আরে বাবা, কথা সেটা না, তুমি কালচারটা নিয়ে আসে। আচ্ছা আমি ব্যক্তিগত আমি বলছি এই কালচারের কথা তখন বলছিল না যে আমাদের বাঙালিদের কি করা উচিত, কোনটা হিন্দু ধর্মে আছে, কোনটা বঙ্গে আছে। আচ্ছা ময়ূক, আপনি বলুন তো, এখানে সবাই আমরা রাজনীতি সম্বন্ধে সচেতন। দেখেছেন স্বাধীনতার পর থেকে, আমি নামগুলো বলছি, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, কখনো দেখেছেন যে ঈদের নামাজের অনুষ্ঠানে গিয়ে রেড রোডে গিয়ে রাজনৈতিক বক্তৃতা করছেন? কখনো দেখেছেন যে হিজাব পরে গিয়ে, আমি সমস্ত রাজনৈতিক দলকে বলছি, কখনো দেখেছেন হিজাব পরে গিয়ে সরাসরি ওই ফুরফুরা শরীফে বসে আছেন, তারপরের দিন পার্ক সার্কাসে বসে রয়েছেন? আমি প্রশ্নটা এইখানে করছি এই কারণে, যে এই কথাগুলো বলছি এই কারণে, বাংলার কালচার, বাঙালির কালচার নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন করলে প্রথম এই প্রশ্নটার উত্তর দিতে হবে। এক, দ্বিতীয়ত ঘটনাটা হচ্ছে এই রামনবমীর মিছিলে কারা আক্রমণ করে, এটা নিয়ে এক্ষুনি রাজু ঘোষ কথা বলছিলেন না, আমি একটু জাস্ট রেফারেন্সে বলে দিই। শিবপুর, রিষ্টা, ডালখোলা, তিনটে ক্ষেত্রে যখন অশান্তি হলো গতবার, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশি যখন অ্যাকশনের ব্যবস্থা করা হলো, পুলিশ কাউকেই খুঁজে পেল না। কলকাতা হাইকোর্টে পুরো ব্যাপারটা এলো, এনআইএ তদন্ত হলো, কতজন গ্রেফতার হয়ে আছেন? 16 জন। কারা? তৃণমূল কংগ্রেসের লোকজন, তারা গ্রেফতার হয়ে আছেন। কোর্টে গেছে, তারা জামিন পাননি। এখনও পর্যন্ত যা সিচুয়েশন, তাদের কিন্তু দীর্ঘস্থায়ী শাস্তির দিকে যাচ্ছে। অর্থাৎ রামনবমীর মিছিলে কারা অশান্তি করেছিল কোর্ট বলে দিচ্ছে। আমি এনআইএ ছেড়ে দিন, এনআইএ সেন্ট্রাল এজেন্সি, কোর্ট প্রমাণ না পেলে তো কখনো সেটা করে না। প্রশ্নটা হলো রামনবমীর মিছিলে এত আতঙ্ক কেন? এটাকে খুব ইজিলি ছেড়ে দিলেই হতো। এইখানে লুকিয়ে রয়েছে ময়ূক উত্তরটা। আমি পুলিশের জায়গায় আসার আগে বলছি, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে, বিশেষ গোষ্ঠীকে খুশি করা, তোষণ করা, তুষ্টিকরণের জন্য এই কাজটা করা হচ্ছে। এই যে শঙ্কর দ্বারা বিধানসভায় একটা শৃঙ্খলা রক্ষা কমিটিতে হুমায়ুন কবিরকে ডেকেছিল বলে প্রচুর মিডিয়াতে তোমরা প্রচার করলে না ময়ূক? আচ্ছা বলো তো, যখন যে মানুষটা বলল যে আমরা 70% মুর্শিদাবাদে 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, তখন কোন শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূল কংগ্রেসের তাকে ডেকে সেন্সার করেছে? এখন কেন হচ্ছে? একটু বলতে দিন রাজু বলতে দিন। আমি আপনাকে বলতে দেবো না, কিন্তু আমাকে বলতে দিন। আমার কথাটা বলবো না, আমি কথাটা বলছি। কালকে সেন্সার করার জন্য মিটিংটা ডাকা হয়েছে কেন? তার কারণ এটাকে একটা আইওয়াশ, একটা লোক দেখানো ব্যাপারটা চলছে। 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার পর একটা রাজনৈতিক দল, তার বিধায়ক
তার 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 নির্বাচিত রাজনৈতিক নেতাকে সেন্সার করতে পারে না, আজকে বিধানসভার একটা ঘটনার প্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষা কমিটি ডেকে পাঠালো। অঙ্ক তো এখানে আমি শেষ করছি একটা কথা বলি, আমি একটা কথা বলি, রাজু পুলিশ না 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 বলা হয়নি আমি একটা কথা আমি 15 সেকেন্ড নেবো। পুলিশের কথা বলছেন না, পুলিশকে অনেকদিন আগেই সেন্সার করা দরকার ছিল। আজকে জেপি নাড্ডার গাড়ি যখন ডায়মন্ড হারবারে আক্রান্ত হয়েছে না, তখন সেই পুলিশদের সেন্ট্রাল গভর্নমেন্ট ডেকে পাঠিয়েছিল, আজ পর্যন্ত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এই প্রশ্নটা আসছে তার কারণ আজকে শঙ্কর ঘোষের গাড়ি আক্রান্ত হচ্ছে, আজকে গাড়ি আক্রান্ত হচ্ছে, আর রাজীব কুমার তার স্ত্রীকে ইনফরমেশন কমিশনার করে নির্বাচিত করছেন নবান্নের সভায় বসে। ঠিক একদম। অরিত্র তোমার কাছে 4 মিনিট সময় আছে এবং নির্দিষ্ট করে একটাই প্রশ্ন, এই মুহূর্তে পুলিশ নিজের কাজটা, আমি আবার ওই সেম রেটরিকে যেতে চাই, পুলিশ নিজের কাজটা করছে কি করছে, এই মুহূর্তে পুলিশের আদৌ কোনো বাংলায় দরকার আছে কি নেই? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে পুলিশ নিয়ে কথা বলতে গেলে টেকনিক্যাল জায়গাগুলোই আসতে হবে। বিগত 10 বছর ধরে আমার কাছে যা তথ্য রয়েছে, কলকাতা পুলিশে বেশ কিছু ইন্সপেক্টর রোলে হায়ারিং হয়নি, যেটা প্রায় 200 বছরের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। আগামী কিছু বছর পরে যেটা মুশকিল হবে সেটা হচ্ছে যারা এই মুহূর্তে ধরুন এএসআই রয়েছে, এসআই রয়েছে, তারা সবাই প্রমোটেড হয়ে ওসি হয়ে যাবে, ওসিরা প্রমোটেড হয়ে এসি হয়ে যাবে, এবং জুনিয়র লেভেলে যেহেতু আর রিক্রুটমেন্ট হচ্ছে না, সেই জন্য কোনো এসআই বা আইও আর পাওয়া যাবে না। এটা একটা ভয়ঙ্করতম সমস্যা আগামী 5-7 বছরের মধ্যে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি একটা রাজ্যসভা ডকুমেন্ট রেফার করে আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে যে জনসংখ্যার সাথে পুলিশের যে অনুপাত, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল স্যাংশনড প্রতি লক্ষ জনসংখ্যার জন্য 157.38 জন পুলিশ থাকার কথা, সেখানে অ্যাকচুয়ালি আছে হচ্ছে 100.53 জন। তার মানে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 100 জন পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনি ভালো করে সংখ্যাটা ভেবে দেখুন, 1 লক্ষ মানুষ যদি একটা জায়গায় হাইপোথেটিক্যালি বলছি অশান্তি সৃষ্টি করে, যে কোনো দল যে কোনো ধর্ম যা খুশি করুক গে, 1 লক্ষ মানুষ যদি এসে সমস্যা সৃষ্টি করে, 100 জন পুলিশের দায়বদ্ধতা সেইটাকে মোকাবিলা করা, এটা বাস্তবে অসম্ভব। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আজকে পুলিশ বিভাগে আমাদের এখানে পলিটিক্যাল সিস্টেমটাই হয়ে দাঁড়িয়েছে এরকম যে এক্সিকিউটিভ বডিটা পুরোপুরি লেজিসলেটিভ বডির ওপরে ডিপেন্ডেন্ট। আজকে লালবাজারের প্রচুর রিপোর্ট আপনি নবান্নে রিসার্চ করলে পাবেন, যেখানে লালবাজার প্রচুর ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়েছে, প্রচুর পলিটিক্যাল মিসম্যানেজমেন্টের রিপোর্ট দিয়েছে, একটাও এক্সিকিউট হয়নি। তার কারণ হচ্ছে যে আজকে যে রাজীব কুমারের কথা বলছেন, রাজীব কুমার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, বিনীত গোয়েল নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, তাদের মাথার ওপরে যে পলিটিক্যাল বস বসে রয়েছেন সে যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দিচ্ছে এখানে লালবাজার কোনো অ্যাকশন নিতে পারে না। তো এই পুলিশি ব্যবস্থাটাকে রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করার জন্য আজকে এই জায়গায় সেই যে প্রশ্নটা হচ্ছে যে আজকে হিন্দু মুসলমান অমুক্তসু ইত্যাদি, এখন জানা গেল যে রাম নাকি বাংলার নয়, অথচ আমরা কৃত্তিবাসী রামায়ণ পড়েছি, জানি না কি মানে কৃত্তিবাস কোথাকার ছিলেন আমার জানা নেই। তো যাই হোক, আমরা চৈতন্যদেবের কথা শুনেছি, পাগড়ি নিয়ে কথা হচ্ছে, আমরা সুফি মুভমেন্টের কথা শুনেছি, আমরা চৈতন্য মহাপ্রভুর কথা শুনেছি, আমি স্বামী বিবেকানন্দের কথা পড়েছি। আচ্ছা, আপনি কি এখন পাগড়ির ব্যবসা করেন নাকি? বিবেকানন্দ এখন পাগড়ির ব্যবসা করেন নাকি? পড়েননি? সেখানে আপনি কালকে থেকে পাগড়ি পরে আসবেন। আমি কোনো ধুতিও পরিনি, লুঙ্গিও পরিনি। আমার প্রশ্নটা হচ্ছে যে রাম দুর্গা কি নবী, এইটা নিয়ে বিতর্ক করাটা প্রশ্ন না। যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন সজলবাবু, খুব ইম্পর্টেন্ট, যে দেখুন একটা ধর্মের হয়ে কথা বলবার জন্যে আমাকে সেই ধর্মে ধর্মান্তরিত হতে হয় না। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই জায়গাটায় আসছে একটাই কারণে, আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি, যেদিন পশ্চিমবঙ্গে কেবলমাত্র মুসলিম কমিউনিটির জন্য একটা ডেডিকেটেড পলিটিক্যাল পার্টি হবে, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা বিহাফিজমের রাজনীতি করে। আপনারা মনে করছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষের খুব উন্নতির কথা বলছে, আপনি অধিকাংশ জায়গায় লেটেস্ট ডেটাগুলো স্টাডি করে দেখুন, এই ওবিসি মামলাটা হওয়ার আগে যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের রিজার্ভ পোস্ট থাকার কথা, অধিকাংশ সরকারি জায়গায় মুসলিমদের রিক্রুটমেন্ট হয়নি। আপনি অমর্ত্য সেনের স্টাডিটা রেফার করলে দেখতে পারবেন বিরাট একটা অঙ্কের মুসলিম পপুলেশন তারা বিলো দ্য পভার্টি লাইনের নিচে রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরু তো মহাত্মা গান্ধী, তিনি তো গান্ধীকে ফলো করে, মানে গান্ধী অ্যান্ড সোশ্যালিজমে তিনি বিশ্বাস করেন। গান্ধী হচ্ছেন সেই মানুষ যিনি বিভিন্ন মন্দিরে দাঁড়িয়ে কোরআনের দুপংক্তি পাঠ করেছিলেন, কিন্তু কোনো মসজিদে দাঁড়িয়ে
দাঁড়িয়ে তিনি গীতা পাঠ করেননি। তো সেই একই জায়গাতে দাঁড়িয়ে গান্ধীকে ফলো করে আজকে যে রাজনীতিটা করা হচ্ছে, সেই একই জায়গায় দাঁড়িয়ে আমি যদি কোনো মুসলমানের হয়ে কথা বলি, আমি মুসলমানদের আর্থিক উন্নয়নের জন্য কথা বলবো, আমি মুসলমানদের রিক্রুটমেন্টের জন্য, শিক্ষার জন্য, তাদের গবেষণার জন্য কথা বলবো, কিন্তু তার জন্য তো আমাকে মুসলিম ধর্মান্তরিত হতে হবে না, আমাকে তার পোশাকটা পরতে হবে না। একই রকমভাবে কোনো মুসলিম যদি হিন্দুদের হয়ে কথা বলেন, আমার পাশের পাড়ার কোনো মুসলমান তিনি যদি আমার কোনো বিপদে এসে দাঁড়ান, তার জন্য তো তাকে পৈতে ধারণ করতে হবে না। এইটাই বলে ধর্মনিরপেক্ষতা হওয়ার জায়গা। মিথ্যাচার, আমি লাস্ট একটা লাইনে শেষ করছি। আপনি যে পুলিশের জায়গাটা বলছেন, তার মূল কারণটা হচ্ছে আপনাকে বুঝতে হবে গোটা পুলিশ ব্যবস্থাটা ভেঙে পড়েছে, হোমগার্ড থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার, এবং তারা অনেকে বলেছে পুলিশ ডিপার্টমেন্টটা চলছে, তাদের মধ্যে থেকে অনেকে জবাব চায় বাংলাতে। এই ঘটনাটা হবে তো, এই শোটা শেষ করার পরেই আমার মোবাইলে একেবারে নিচুতলার যারা কর্মীরা রয়েছেন পুলিশের, তারা মেসেজ করে বলবেন যে দাদা আমরা বলতে পারি না, আপনারা অন্তত বলেন এই কথাগুলো। এই জন্যই আমি বারবার বলছি মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের এগিয়ে আসতে হবে। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, কিন্তু কোনো ধর্মকে আঘাত করে কেউ যেন নিজে সবচেয়ে বড় সেকুলার প্রমাণ করতে না পারে। আমরা সবাই একসাথে বাঁচি এবং উদযাপনটা করি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।